গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ উত্তর দিবার জন্য মুখ খুলিয়াছিল, এমন সময় ভিতর দিকের পর্দা নড়িয়া উঠিল। যে মহিলাটিকে পূর্বে গাছে জল দিতে দেখিয়াছিলাম, তিনি বাহির হইয়া আসিবেন। তাহার হাতে একটি ট্রের উপর কয়েকটি শরবতের কেদাস। মহিলাটিকে দূর হইতে দেখিয়া যতটা অল্পবয়স্ক মনে হইয়াছিল, আসলে ততটা নয়, তবে বয়স ৩০ বছরের বেশিও নয়। সুগঠিত স্বাস্থ্যপূর্ণ দেহ, সুশ্রী মুখ, টকটকে রং। যৌবনের অপর প্রান্তে আসিয়াও দেহ যৌবনের লালিত্য হারায় নাই। সবার উপর একটি সংযত আভিজাত্যের ভাব। তিনি কে তাহা জানি না, তবু আমরা তিনজনেই সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইলাম। বিশ্বনাথবাবু নীরস কণ্ঠে পরিচয় দিলেন, আমার স্ত্রী দময়ন্তী। নিশানাথবাবুর স্ত্রী? প্রস্তুত ছিলাম না। স্বভাবতই ধারণা জন্মিয়াছিল নিশানাথবাবুর স্ত্রী বয়স্কা মহিলা হইবেন। দ্বিতীয় পক্ষের কথা একেবারেই মনে আসে নাই। আমাদের মুখে বোকাটে বিস্ময় বোধ করি অসভ্যতাই প্রকাশ করিল। তারপর আমরা নমস্কার করিলাম। দময়ন্তী দেবী শরবতের ট্রে টেবিলে নামাইয়া রাখিয়া বুকের কাছে ২ হাত যুক্ত করিয়া প্রতি নমস্কার করিলেন। নিশানাথ বললেন, এরা আজ এখানেই খাওয়া দাওয়া করবেন। দময়ন্তী দেবী একটু হাসিয়া ঘাড় ঝুঁকাইলেন, তারপর ধীরপদে ঘর হইতে বাইর হইয়া গেলেন। আবার আমরা পরিবেশন করিলাম। নিশানাথ আমাদের হাতে শরবতের গেলাস দিয়া কঠোর ছলে বলিলেন, এখানে চাকর বাকর নেই, নিজেদের কাজ আমরা নিজেরাই করে নিই। ব্যোমকেশ ঈষৎ উৎকণ্ঠিত স্বরে বলল, সে তো খুব ভালো কথা, কিন্তু আমরা এসে মিসেস সেনের কাজ বাড়িয়ে দিলাম না তো? আমাদের জন্য আবার নতুন করে রান্নাবান্না? নিশানাথ বললেন, আপনাদের আসার খবর ওদের আগেই দিয়েছি, কোনো অসুবিধা হবে না। মুকুল বলে একটি মেয়ে আছে, রান্নার ভার তারই। আমার স্ত্রী সাহায্য করেন। এখানে আলাদা রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই, একটাই রান্নাঘর আছে, সকলের রান্না একসঙ্গে হয়। ব্যোমকেশ বলিল, আপনার এখানকার ব্যবস্থা দেখে সত্যিকারের আশ্রম বলেই কিন্তু মনে হচ্ছে। নিশানাথবাবু কেবল একটু অম্ল রসাক্ত হাসিলেন। ব্যোমকেশ শরবতে চুমুক দিয়ে বলিল, বাহ, চমৎকার ঠান্ডা শরবত, কিন্তু বরফ দেওয়া নয়। প্রেসিডিয়ার আছে বুঝি? নিশানাথ বললেন, তা আছে। এবার মটরের টুকরোগুলো আপনাকে দেখাই। প্রেসিডিয়ারের অস্তিত্ব যেমন চট করে বলে দিলেন, আমার অজ্ঞাত উপহারদাতার নামটাও তেমনি বলে দিন, তবেই বুঝব। ব্যোমকেশ মৃদু হাসিয়া বলল, নিশানাথবাবু, পৃথিবীর সব রহস্য যদি আপনার প্রেসিডিয়ারের মতো স্বয়ংসিদ্ধ হতো, তাহলে আমার মতন যারা বুদ্ধিজীবী তাদের অন্য জুটত না। ভালো কথা, কাল আপনি আমাকে ৫০ টাকা না দিয়ে ৬০ টাকা দিয়ে এসেছিলেন কিন্তু। নিশানাথবাবু একটু অপ্রস্তুত হইয়া বললেন, তাই নাকি? ভাগ্যে কম টাকা দিইনি। তা ও টাকা আপনার কাছেই থাক, পরে না হয় হিসেব দেবেন। হিসাব দেওয়া কিন্তু ঘটিয়া ওঠে নাই। নিশানার টপ রোল টেবিল খুলিয়া কয়েকটি মোটরের ভাঙা টুকরা আমাদের সম্মুখে রাখিলেন। স্পার্কিং প্লাগ, ছেঁড়া রবারের মোটর হর্ন, টিনের লাল রং করা খেলনা মোটর, সবই রহিয়াছে। ব্যোমকেশ সেগুলিকে দেখিল, কিন্তু বিশেষ উৎসুক্য প্রকাশ করিল না। কেবল খেলনা মোটরটিকে সন্তর্পণে ধরিয়া ঘুরাইয়া ফিরিয়া নিরীক্ষণ করিল। বলিল, এতে কারোর আঙুলের টিপ দেখছি না, একেবারে ঝাড়া পোছা। নিশানাথ বললেন, আঙুলের ছাপ আমিও খুঁজেছিলাম, কিন্তু কিচ্ছু পাইনি। আমার উপহারদাতা খুব সাবধানী লোক। ব্যোমকেশ বলল, মোটরের টুকরোগুলো অবশ্য দাতা মহাশয় পাশের মোটর ভাগার থেকেই সংগ্রহ করেছেন। এ থেকে একটা কথা আন্দাজ করা যায়। কি আন্দাজ করা যায়? দাতা মহাশয় কাঠে পিঠেরই লোক। এখানে আশেপাশে কোনো বসতি আছে নাকি? না, মাইলখানেক আরও এগিয়ে গেলে মোহনপুর গ্রাম পাওয়া যায়। আমার মালিরা সেখান থেকেই কাজ করতে আসে। মোহনপুরে ভদ্রশ্রেণীর কেউ থাকে? ২-১ ঘর থাকতেও পারে, কিন্তু বেশিরভাগই চাষাভুষো। তাদের কাউকে আমি চিনিও না, অবশ্য মালিদের ছাড়া। সুতরাং সেদিক থেকে উপহার পাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ যিনি উপহার পাঠাচ্ছেন তিনি ভদ্রশ্রেণীর লোক। চলুন এবার আপনার কলোনি পরিদর্শন করা যাক। কলোনি পরিদর্শনের প্রকৃত উদ্দেশ্য যে কলোনির মানুষগুলিকে, বিশেষ করে
নারীগুলিকে চাক্ষুষ করা একথা আমরা সকলেই মনে মনে জানিলেও মুখে কেহই তাহা প্রকাশ করিলাম না। নিশানাবাবু আমাদের জন্য ৩টি ছাতা সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। আমরা ছাতা মাথায় দিয়া বাহির হইলাম। তিনি নিজে একটি সোলার হ্যাট পরিয়া লইলেন। কালো কাচের চশমা তার চোখেই ছিল। এইখানে উদ্যান পরিক্রমা আরম্ভ করিবার আগে গোলাপ কলোনির একটি নকশা পাঠকের সম্মুখে স্থাপন করিতে চাই। নকশা থাকিলে দীর্ঘ বর্ণনার প্রয়োজন হইবে না। বাড়ি হইতে বাহির হইয়া আমরা বাঁ দিকের পথ ধরিলাম। সুরকি ঢাকা পথ, সংকীর্ণ কিন্তু পরিচ্ছন্ন। আঁকিয়া বাঁকিয়া কলোনি সমস্ত গৃহগুলিকে সংযুক্ত করিয়া রাখিয়াছে। প্রথমেই পড়িল ফটকের পাশে লম্বা টানা একটা ঘর, মাথার উপরে টালির ফাঁকে ফাঁকে কাঁচ বসানো, দেওয়ালেও বড় বড় কাঁচের জানলা। কিন্তু ঘরটি অনাদৃত, কাঁচগুলি অধিকাংশই ভাঙিয়া গিয়াছে। অন্ধের চক্ষুর মতো ভাঙা ফকরের ভিতর দিয়া কেবল অন্ধকার দেখা যায়। ব্যোমকেশ জিজ্ঞাসা করিলে, এটা কি? নিশানাথ বললেন, হট হাউস করেছিলাম, এখন পড়ে আছে। বেশি শীত বা গরম পড়লে কচি চারাগাছ এনে রাখা হয়। পাশ দিয়া যাইবার সময় ভাঙা দরজা দিয়া উঁকি মারিয়া দেখিলাম ভিতরে কয়েকটি ধূলি ধূসর বেঞ্চি পড়িয়া আছে। মেঝের উপর কতকগুলি মাটি ভরা চাঙাড়ি রহিয়াছে, তাহাতে নব অঙ্কুরিত গাছের চারা। এখান হইতে সম্মুখের সীমানার সমান্তরালে খানিক দূর অগ্রসর হইবার পর গোহালের কাছে উপস্থিত হইল। চেঁচারির বেড়া দেয়া ঘেরা অনেকগুলি জমি, তাহার পিছন দিকে লম্বা খড়ের চালা। চালার মধ্যে অনেকগুলি গরু বাছুর বাঁধা রহিয়াছে। খোলা বাথানে খড়ের আটি ডাড়াই করা। গোহালের ঠিক গায়ে একটি ক্ষুদ্র টালি ছাওয়া কুঠি। আমরা গোহালের সম্মুখে উপস্থিত হইলে একটি লম্বা চওড়া যুবক কুঠির ভিতর হইতে তাড়াতাড়ি বাহির হইয়া আসিল। গায়ে গেঞ্জি, হাঁটু পর্যন্ত কাপড়, দাঁত বাহির করিয়া হাসিতে হাসিতে আমাদের কাছে আসিয়া দাঁড়াইল। যুবকের দেহ বেশ বলিষ্ঠ, কিন্তু মুখখানি বোকাটে ধরনের। আমাদের কাছে আসিয়া সে দুই কানের ভিতর হইতে খানিকটা করিয়া তুলা বাহির করিয়া ফেলিল এবং আমাদের পানে চাহিয়া হাবলার মতো হাসিতে লাগিল। হাসি কিন্তু সম্পূর্ণ নীরব হাসি, গলা হইতে কোনো আওয়াজ বাহির হইতে শুনিলাম না। নিশানাথ বলিলেন, এর নাম পানুগোপাল। গো পালন করে, তাই ওকে পানুগোপাল বলা হয়। কানে কম শোনে। পানুগোপাল পূর্ববৎ হাসিতে লাগিল। সে নিশানাথবাবুর কথা শুনিতে পাইয়াছে বলিয়া মনেই হইল না। নিশানাথবাবু একটু গলা চড়াইয়া বলিলেন, পানুগোপাল, তোমার গরু বাছুরের খবর কি? সব ভালো তো? প্রত্যুত্তরে পানুগোপালের কণ্ঠ হইতে ছাগলের মতো কম্পিত মিহি আওয়াজ বাহির হইল। চমকিয়া তাহার মুখের পানে চাহিয়া দেখিলাম সে প্রাণপণে কথা বলিবার চেষ্টা করিতেছে, কিন্তু মুখ দিয়া কথা বাহির হইতেছে না। নিশানাথবাবু হাত তুলিয়া তাহাকে নিরস্ত করিলেন। খাটো গলায় বলিলেন, পানু যে একেবারে কথা বলতে পারে না তা কিন্তু নয়, কিন্তু একটু উত্তেজিত হলেই কথা আটকে যায়। ছেলেটা ভালো, কিন্তু ভগবানুকে মেরেছেন। অতঃপর আমরা আবার অগ্রসর হইলাম। পানুগোপাল দাঁড়াইয়া রহিল। কিছু দূর গিয়া ঘাট ফিরাইয়া দেখিলাম পানুগোপাল আবার কানে তুলা গুঁজিতেছে। জিজ্ঞাসা করিলাম, পানুগোপাল কানে তুলো গুঁজে কেন? নিশানাথ বললেন, কানে পুঁজ হয়। কিছু দূর চলিবার পর বাঁদিকে রাস্তার একটা শাখা গিয়াছে দেখিলাম। রাস্তাটি নিশানাথবাবুর বাড়ির পিছন দিক দিয়ে গিয়াছে। মাঝে পাতাবাহার ক্রোটন গাছে ভরা জমির ব্যবধান। এই রাস্তা মাঝামাঝি একটা লম্বাটে গোছের বাড়ি। নিশান্তবাবু সেই দিকে মোড় লইয়া বলিলেন, চলুন, আমাদের রান্নাঘর খাবার ঘর দেখবেন। পূর্বে শুনিয়াছি মুকুল নামে একটি মেয়ে কলোনির রান্নাবান্না করে। অনুমান করিলাম মুকুলকে দেখাইবার জন্য নিশানাথবাবু আমাদের এদিকে লইয়া যাইতেছেন। ভোজনালয়ে উপস্থিত হইয়া দেখা গেল একটি লম্বা ঘরকে ৩ ভাগে ভাগ করা হইয়াছে। এক পাশে রান্নাঘর, মাঝখানে আহারের ঘর এবং অপর পাশে স্নানাদির ব্যবস্থা। রান্নাঘর হইতে ছ্যাঁক-ছোঁক শব্দ আসিতেছিল। নিশানাথবাবু সেই দিকেই চলিলেন। আমাদের সাড়া পাইয়া দময়ন্তী দেবী রান্নাঘরের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। কোমরে আঁচল জড়ানো, হাতে খুন্তি। তাকে এই নতুন পরিবেশের মধ্যে দেখিয়া মনে হইল আগে যাহাকে দেখিয়েছিলাম ইনি সে মানুষ নন, সম্পূর্ণ আলাদা মানুষ। প্রথমে দূর হইতে দেখিয়া একরকম মনে হইয়াছিল, তারপর শরবতের ট্রে হাতে লইয়া তাহার অন্য রূপ আকৃতি দেখিয়াছিলাম। এখন আবার আর এক রূপ, কিন্তু ৩টি রূপই প্রীতিকর। দময়ন্তী দেবী একটু উৎকণ্ঠিতভাবে স্বামীর মুখের পানে চাহিলেন। নিশানাথ বললেন, তুমি রান্না করছো? মুকুল কোথায়?
দময়ন্তী দেবী বললেন, বকুলের বড় মাথা ধরেছে, সে রান্না করতে পারবে না, শুয়ে আছে। নিশানাথ ভ্রু কুঞ্চিত করিয়া বললেন, তাহলে বনলক্ষ্মীকে ডেকে পাঠাওনি কেন? সে তোমাকে যোগান দিতে পারত। দময়ন্তী বললেন, দরকার নেই, আমি একলাই সামলে নেব। নিশানাথের ভ্রু কুঞ্চিত হইয়া রহিল। তিনি আর কিছু না বলিয়া আবার ফিরিলেন। এই সময় স্নানঘরের ভিতর হইতে একটি যুবক তোয়ালে দিয়া মাথা মুছিতে মুছিতে বাহির হইয়া আসিল। কাকিমা, শিগগির শিগগির, এক্ষুনি কলকাতা যেতে হবে। এই পর্যন্ত বলিবার পর সে তোয়ালে হইতে মুখ বাহির করিয়া আমাদের দেখিয়া থামিয়া গেল। দময়ন্তী বললেন, আসন পেতে বসো, ভাত দিচ্ছি। সব রান্না কিন্তু এখনো হয়নি। তিনি রান্নাঘরের মধ্যে অদৃশ্য হইলেন। আমাদের সম্মুখে যুবক স্নানসিক্ত নগ্নদেহে বিশেষ অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল, সে তোয়ালে গায়ে জড়াইয়া আসন পাতিতে প্রবৃত্ত হইল। তাহার বয়স আন্দাজ ২৬-২৭, বলবান, সুদর্শন চেহারা। নিশানাথ অপ্রসন্নভাবে তাহাকে নিরীক্ষণ করিয়া বলিলেন, বিজয়, তুমি এখনো কাজে যাওনি? বিজয় কাচমুচি হইয়া বলিল, আজ দেরি হয়ে গেছে কাকা, হিসেবটা তৈরি করছিলাম। বিশ্বনাথ জিজ্ঞাসা করিলেন, হিসেব কদ্দূর? আর ২-৩ দিন লাগবে। ওষ্ঠাধর দৃঢ়বদ্ধ করিয়া নিশানাথ দ্বারের দিকে চলিলেন। আমরা অনুবর্তী হইলাম। হিসাব লইয়া গোলাক্ষরণীতে একটা গোলযোগ পাকাইয়া উঠিতেছে মনে হইল। দ্বারের নিকট হইতে পিছন ফিরিয়া দেখি বিজয় বিস্ময় কৌতূহলী চক্ষে আমাদের পানে তাকাইয়া আছে। আমার সহিত চোখাচোখি হইতে সে ঘাড় নিচু করিল। বাহিরে আসিয়া ব্যোমকেশ নিশানাথ বাবুকে জিজ্ঞাসা করিল, আপনার ভাইপো? উনি বুঝি ফুলের দোকান দেখেন? হ্যাঁ। যেদিক দিয়ে আসিয়াছিলাম সেই দিক দিয়েই আবার ফিরিয়া চলিলাম। মোড় পর্যন্ত পৌঁছিবার আগেই দেখা গেল সম্মুখের রাস্তা দিয়ে একটি যুবতী এক ঝাঁক পাতিহাঁস তাড়াইয়া লইয়া যাইতেছে। যুবতী আমাদের দেখিতে পায় নাই। তাহার মাথার কাপড় খোলা, পরনে মোটা তাঁতের লুঙ্গিডুরে শাড়ি, দেহে ভরা যৌবন। অন্যমনস্কভাবে যাইতে যাইতে আমাদের দিকে চোখ ফিরাইয়া যুবতীর লজ্জায় যেন শিহরিয়া উঠিল। ক্ষিপ্র হস্তে মাথার উপর ঘোমটা টানিয়া দিয়া সে তাড়াতাড়ি হাঁসগুলিকে পিছনে ফেলিয়া চলিয়া গেল। কলোনির পিছন দিকে প্রকাণ্ড ইদারার পাশে কয়েকটি ঘর রহিয়াছে, সেইখানেই অদৃশ্য হইয়া গেল। নিশানাথ বললেন, মুশকিলের বউ, কলোনির হাঁস মুরগির ইনচার্জ। মনে আবার একটা বিস্ময়ের ধাক্কা লাগিল। এখানে কি প্রভুভৃত্য সকলেই দ্বিতীয় পক্ষ? ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ওদিকে কোথায় গেল? নিশান্ত বলল, ওদিকটা আস্তাবল, মুশকিলও ওখানেই থাকে। ব্যোমকেশ বলল, ভদ্রঘরের মেয়ে বলে মনে হয়? ওদের মধ্যে যে কে ভদ্র আর কে অভদ্র এ কথা বলা খুব শক্ত। জাতের কড়াকড়ি নেই কিনা তাই, কিন্তু পর্দার কড়াকড়ি আছে। আছে, তবে খুব বেশি নয়। আমাদের দেখে নজর বিবি এখন আর লজ্জা করে না। আপনারা নতুন লোক, তাই বোধহয় একটু লজ্জা পেয়েছে। নজর বিবি নামটা যেন সুনয়নের কাঠ ঘেঁষিয়া যায়। চকিতে মাথায় আসিল, যে স্ত্রীলোক খুন করিয়া আত্মগোপন করিতে চায়, মুসলমান অন্তঃপুরের চেয়ে আত্মগোপনের প্রকৃষ্টতর স্থান সে কোথায় পাইবে? আমি রমেনবাবুর দিকে সরিয়া গিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিলাম, কেমন দেখলেন? রমেনবাবু দ্বিধাভরে মাথা চুলকাইয়া বলিলেন, উহুঁ, নৃত্যকালী নয়, কিন্তু কিছু বলাও যায় না। বুঝিলাম রমেনবাবু নৃত্যকালীন মেকআপ করিবার অসামান্য ক্ষমতার কথা ভাবিতেছেন, কিন্তু মুশকিল নিয়ার বউ দিবারাত্র মেকআপ করিয়া থাকে, ইহাই বা কি করিয়া সম্ভব? ইতিমধ্যে আমরা আর একটি বাড়ির সম্মুখীন হইতেছিলাম। ভোজনালয় যে রাস্তার উপর, তাহার পিছনে সমান্তরাল একটি রাস্তা গিয়াছে। এই রাস্তার মাঝামাঝি স্থানে একটি কুঠি। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এখানে কে থাকে? নিশান্ত বলে, এখানে থাকেন প্রফেসর নেপাল গুপ্ত আর তার মেয়ে মুকুল। ব্যোমকেশ বলিল, নেপাল গুপ্ত? নামটা তো চেনা চেনা ঠেকছে। বছর ৩-৪ আগে এর নাম কাগজে দেখেছি মনে হচ্ছে। নিশানাথ বলে, অসম্ভব নয়। নেপালবাবু এক কলেজে কেমিস্ট্রির অধ্যাপক ছিলেন। তিনি রাত্রে গিয়ে ল্যাবরেটরিতে কাজ করতেন। একদিন ল্যাবরেটরিতে বিরাট বিস্ফোরণ হলো। নেপালবাবু গুরুতর আহত হলেন। কর্তৃপক্ষ সন্দেহ করলেন নেপালবাবু লুকিয়ে লুকিয়ে বোমা তৈরি করছিলেন। চাকরি তো গেলই, পুলিশের নজরবন্দি হয়ে রইলেন। যুদ্ধের পর পুলিশের শুভদৃষ্টি থেকে মুক্তি পেলেন বটে, কিন্তু চাকরি আর জুটল না। বিস্ফোরণের ফলে তার চেহারা এবং চরিত্র দুই দাগি হয়ে গিয়েছে। সত্যি কি উনি বোমা তৈরি করছিলেন? উনি নিজে কি বলেন? নিশানাথ মুখ টিপে হাসিয়া বলিলেন, উনি বলেন গাছের সার তৈরি করছিলেন। আমরা হাসিয়া উঠিয়া পড়িলাম। নিশানাথ বলিয়া চলিলেন, এখানে এসেও সার তৈরি করা ছাড়েননি, বাড়িতে ল্যাবরেটরি করেছেন।
অর্থাৎ গ্যাস সিলিন্ডার, বুনসেন বার্নার, টেস্ট টিউব, রিড রড ইত্যাদি জোগাড় করেছেন। একবার খানিকটা ছাদ তৈরি করে আমাকে দিলেন, বললেন পেঁপে গাছের গোড়ায় দিলে ইয়া বড় বড় পেঁপে ফলবে। আমার ইচ্ছে ছিল না, কিন্তু উনি শুনলেন না। শেষ পর্যন্ত কি হলো, পেঁপে গাছগুলো সব মরে গেল।